আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি ব্যাচের একটা নতুন গ্রামার নিয়ে হাজির হয়েছি। আজকে টপিকটা হলো স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এটা তোমাদের গ্রামারের চ্যাপ্টার 3 তে আছে। সবচেয়ে সহজ এই গ্রামারটা, তবে মাঝে মাঝে তাও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি একটু মনোযোগ দিয়ে নিয়মগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আজকের ক্লাস আমি শুধুমাত্র নিয়ম এবং কিছু উদাহরণ নিয়ে হাজির হয়েছি, আর পরবর্তীতে এই অধ্যায়ের উপরেই আর অনেক আলোচনা নিয়ে হাজির হবো এবং অনেকগুলো উদাহরণ এবং অনেকগুলো বিগত সালের প্রশ্ন নিয়ে হাজির হবো। তোমরা অবশ্যই পাশে থাকো, দেখতে থাকো, ইনশাল্লাহ ইংলিশ তোমাদের অনেক সহজ হয়ে যাবে। চলো দেখি আজকে টপিকগুলো অর্থাৎ রুলগুলো কেমন আছে। দেখো এখানে লেখা আছে এইচএসসি ইংলিশ গ্রামার চ্যাপ্টার 3। টপিকের নাম আমি লিখেছি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। ওয়ার্ডস এন্ড ফ্রেজ, অনেকগুলো এখানে স্পেশাল ওয়ার্ড আছে। স্পেশাল ওয়ার্ড মানে কি? কার পরে কি বসবে, কোথায় বসতে পারবে, কার স্থান কোথায়, এটা বুঝতে পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো রুল 1 এর ভিতরে আমি লিখেছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, নিড, ডিয়ার, ইউজ টু। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা মডাল ভার্ব। আমরা সবসময় জানি যে মডাল ভার্বের পরে অবশ্যই V1 বসে। যদি কেউ মনে রাখতে পারো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, নিড, ডিয়ার, ইউজ টু, মনে রাখবা যে এগুলার পরে সবসময় V1 বসবে। এই যেটা মার্কিং করলাম, এই কথাটা যদি মনে রাখো তোমার ইংলিশ গ্রামার শিখতে আর সমস্যা হবে না। আমি আবারও বলছি যে এইগুলো এক প্রকারের মডাল ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, নিড, ডিয়ার, ইউজ টু। তাহলে এগুলোর পরে কি বসবে? V1। তাহলে তুমি যখন দেখবা যে গ্যাপের পরে যদি V1 থাকে, এগুলার যে কোনো একটা বসতে পারে, সবগুলাই তার বসালে অ্যান্সার হবে না। কোথায় কোন মডাল ভার্বটা বসবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো লেখা আছে উপযুক্ত বিষয়গুলোর বিস্তারিত আলোচনা। আমরা আস্তে আস্তে একটু শিখতে থাকি। দেখো রুল 1 এর মধ্যে আবার 1 চিহ্ন 1 লিখেছি, কারণ এইগুলোর এখন বিস্তারিত আলোচনা করব। দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটি বাধ্যতামূলক অর্থে বসে। আবার বলেছে কি এটা উপদেশ অর্থে বসে। উপদেশ এবং বাধ্যতামূলক, বাধ্যতামূলক মানে কি? যে কাজটা তোমাকে করতেই হবে। তুমি একটা মুসলমান হিসাবে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে এটা অবশ্যই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হবে। আমি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে তাহলে কি দাঁড়ালো? যে বাধ্যতামূলক অথবা উপদেশ অর্থে বসবে। দেখি কিছু উদাহরণ কি বলে। হি ড্যাশ ইট টু লিভ। দেখো আমি বলেছিলাম কিন্তু যে এইগুলোর পরে, সবগুলোর পরে V1 বসে। দেখো তো ইট তো অবশ্যই V1। ইট অবশ্যই কি V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসেছে। দেখো তো ইট এর পাস্ট ফর্ম কি হয়? অ্যাট হয়। ইট এর পাস্ট ফর্ম কি? অ্যাট। তাহলে এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তাহলে এখানে যে কোনো একটা বসতে পারে আমি বলেছিলাম এই সবগুলোর মধ্যে। কিন্তু দেখো তো ইট টু লিভ, তোমাকে খেতে হবে বাঁচার জন্য। বাঁচার জন্য তো অবশ্যই তোমাকে খেতে হবে, এটা বাধ্যতামূলক। আর বাধ্যতামূলক বোঝালে সেখানে অবশ্যই হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু বসবে। এখন তুমি হ্যাভ টু বসাবা নাকি হ্যাড টু বসাবা নাকি হ্যাজ টু বসাবা? এখন হি তো সিঙ্গুলার নাম্বার। যারা নাম্বার বোঝো না তারা নাম্বারগুলো দেখে নিবা। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে, এবং ভার্বের সাথে এস বা ইএস থাকে এই নিয়মের ক্ষেত্রে। দেখো হি এখানে হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে না হ্যাড টু হবে? হ্যাভ টু তো বসে প্লুরালের পূর্বে, তো অবশ্যই সিঙ্গুলারের পূর্বে কি বসবে? হ্যাজ টু। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ টু হবে। মানে হি হ্যাজ টু। এখন তোমাদের কোশ্চেন, হ্যাড টু কি হবে না? হ্যাড টু দেওয়া যেতে পারে, তবে দেখো হ্যাড টু দিলে এরকম অর্থ হবে যে তাকে বাঁচার জন্য খেতে হতো। কেন? খাওয়া তো সবসময় লাগবে, বর্তমানেও লাগবে, ভবিষ্যতেও লাগবে, সবসময় লাগবে। আর যেটা সবসময় লাগে সেটা তো অবশ্যই প্রেজেন্ট টেন্স। ওই জন্য এখানে আমরা দিয়েছি কি? হ্যাজ টু। তাহলে হি হ্যাজ টু ইট টু লিভ, তাকে অবশ্যই খেতে হবে বাঁচার জন্য। এটা বাধ্যতামূলক আমরা বুঝতে পেরেছি, কারণ না খেয়ে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। দেখো ইফ ইউ ওয়ান্ট টু গো ইউএসএ, যদি তুমি ইউএসএ যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে ইংলিশ জানা লাগবে। এটা অবশ্যই এক প্রকারের পরামর্শ বোঝাচ্ছে বা উপদেশ দেওয়া বোঝাচ্ছে। দেখো ইফ ইউ ওয়ান্ট টু গো ইউএসএ, তোমাকে ইউএস যেতে হলে অবশ্যই তোমাকে ইংলিশ জানতে হবে। এটা এক প্রকারের উপদেশমূলক কথা বলছে। আর আমরা দেখে ভাই ইউ তো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের পরে সবসময় প্লুরাল ভার্ব বসে। দেখো তো এখানে হ্যাজ এর শেষে কিন্তু এস আছে। একটা কথা তোমরা মনে রাখবা, যে ভার্বের শেষে এস
সে হচ্ছে সিঙ্গুলার। দেখো এখানে হ্যাভ এর শেষে কি এস আছে? না, অবশ্যই এস নাই, তাহলে অবশ্যই এটা প্লুরাল ভার্ব। তাহলে ইউ হ্যাভ টু কি হবে? ইউ হ্যাভ টু, কারণ আমরা জানি ইউ এর পরে সবসময়ের জন্য কোন ভার্ব বসে? প্লুরাল ভার্ব বসে। আমি কিন্তু প্রথমে বলেছি যে 1 নম্বর রুলে ছিল হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, নিড, ডিয়ার, এই সবগুলোর পরে কি বসে? ভি1। এই কথাটা যদি একটু মনে রাখো, আমি বারবার বলছি, তোমার গ্রামার বুঝতে অনেক সহজ হবে। দেখো এবার আমরা আলোচনা করছি কি 1 নম্বর রুলেরই হ্যাড বেটার। হ্যাড বেটার ভালো অর্থে বসে। হ্যাড বেটার আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু একটু মিল আছে। দেখো হ্যাভ টু, হ্যাজ টু মানে বললাম কি উপদেশ দেওয়া অর্থে বসে, আর কি ভালো অর্থে বসে। কি অর্থে বসে? উপদেশ অর্থে আর ভালো অর্থে। এবার দেখো হ্যাড বেটার কি অর্থে বসে? ভালো অর্থে। আর হ্যাভ টু, হ্যাজ টু ছিল কি উপদেশ আর কি বাধ্যতামূলক অর্থে। আর হ্যাড বেটার কি ভালো অর্থে। ভালো কেমন? দেখো একটা উদাহরণ যেমন লিখেছি, ব্যাড সিচুয়েশন অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর খারাপ অবস্থায়। ইউ ড্যাশ গো হিজ অথবা হার। হিজ অথবা হার কেন দিলাম? কারণ তোমার বন্ধুটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। হোম, বন্ধুর খারাপ অবস্থায়, ব্যাড সিচুয়েশন অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর খারাপ অবস্থায়। ইউ ড্যাশ গো হিজ অথবা হার হোম, তোমাকে তার বাসায় যাওয়া ভালো না যেতেই হবে? না গেলে কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা নাই, কারণ যেটা বাধ্যতামূলক বোঝায় সেটা হ্যাভ টু, হ্যাজ টু বসে। আর বন্ধু অসুস্থ, বন্ধুর খারাপ অবস্থা, গেলে ভালো। তাই এরকম ভালো অর্থে কি বসে? হ্যাড বেটার। তাহলে এখানে কি বসবে? হ্যাড বেটার। এখন একটু খেয়াল রাখো, আমি বারবার বলছি কিন্তু এগুলোর পরে ভি1 বসে। দেখো তো একটা ভি1 আছে না? গো অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভি1 বলতে আমি বারবার বলছি ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝায়। তাহলে এবার দেখো এর মধ্যে আবার রুল 3 তে গেলাম। 3 উড রেদার। উড রেদারটাও দেখো সেই 1 নম্বর রুলের মধ্যে ছিল। এটাও এক প্রকারের মোডাল ভার্ব। এগুলোর পরেও ভার্বের পরে ভি1 বসে। দেখি দুইটি জিনিস, জিনিস মানে তোমরা বোঝো, মানে দুইটা পছন্দের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, দুইটা তথ্যের মধ্যে কোনটা তুমি গ্রহণ করতে চাচ্ছ, কোনটা তোমার বেশি পছন্দ। দুইটি জিনিস, কাজ বা অবস্থার মধ্যে কোনটি তুমি বেছে নিবা? যে কোনো একটা বেছে নিতে হবে। এরকম দুইটি জিনিস এর মধ্যে যেটি বেছে নেওয়া হবে, একটিকে বেছে নেওয়া হবে উড রেদার বসা। এখন তুমি মনে করো লেখার থেকে পড়তে ভালোবাসো, লেখার থেকে পড়তে ভালোবাসো, লেখা তুমি না লিখে কি পড়তে চাও, তাহলে কি এখানে দুইটার মধ্যে একটাকে বেছে নিচ্ছ, এখানেও কিন্তু উড রেদার বসবে। আমি একটা উদাহরণ লিখেছি, দেখো আরেকটা কথা বলেছি যে গ্যাপ এর একটু পরে দেন বসে। উড রেদার বসার কিন্তু আরেকটা শর্ত আছে যে গ্যাপ থাকবে, তার একটু পরে কি থাকবে? দেন বসবে। তাহলে দেখো তো দেন বসবে। রোশনি ড্যাশ পুল এ রিক্সা, রোশনি ড্যাশ পুল এ রিক্সা দেন বেগ। এই যে দেন আছে, দেন কি দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায়। দেখো তার ভিক্ষা করার থেকে রিক্সা চালানো ভালো। দুইটার মধ্যে কিন্তু একটা কাজ বেছে নিয়েছে, রিক্সা চালানো আর কি ভিক্ষা করা, এর মধ্যে কোনটা করা ভালো? রিক্সা চালানো। দুটার মধ্যে একটা বেছে নিয়ে বলা হবে, সেখানে কি বসবে? উড রেদার বসবে। তাহলে কি বসবে? উড রেদার। হ্যাঁ দেখো পরবর্তী আমরা কি লিখেছি, এখানে ইউজ টু লিখেছি। ইউজ টু অভ্যস্ত অর্থে। আমার রুল 1 এর মধ্যে কিন্তু ছিল ইউজ টু ছিল, আর ইউজ টুর পরেও ভি1 বসবে। সবগুলোর পরে কিন্তু ভি1 বসছে, কিন্তু একটার পরে একটা অর্থ বা অর্থ করে তোমাকে সমাধান করতে হবে। এবার দেখো ইউজ টু অভ্যাস। অভ্যাস কেমন? অতীতেও হতে পারে, বর্তমানেও হতে পারে, তবে অতীতের ব্যবহারটা এখানে বেশি হয়। কেমন অভ্যাস? দেখো আমি রোজ কোরআন পড়তাম, সে রোজ স্কুলে যেত। আচ্ছা ত আছে আর তাম, মনে রাখবা বাংলা ক্রিয়াপদের শেষে ত আর তাম থাকবে, সেটা বুঝতে হবে, এটা অভ্যাস বোঝায়। এখন দেখো লিখেছি আই ড্যাশ ড্রিঙ্ক কফ টি, আই ড্যাশ ড্রিঙ্ক টি। নাও এখানে হবে নাও, নাও আই ড্রিঙ্ক কফি। আচ্ছা এখন আমি কফি পান করি। কি পান করি বলো? নাও আই ড্রিঙ্ক কফি। আচ্ছা এখন যদি আমি কফি পান করে থাকি, তাহলে অবশ্যই আগে আমি কিছু পান করতাম। কি পান করতাম? টি পান করতাম, আগে চা খেতাম। এটা এক প্রকারের অভ্যাস। অভ্যাস বোঝাতে কি বোঝালে বললাম যে ইউজ টু বসে। তারপর দেখো লিখেছি ইন দা পাস্ট, অতীতে, অনেক আগে। ইন দা পাস্ট মানে অতীতে বা অনেক আগে। ড্যাশ আই ড্যাশ প্লাক লিলি ইন দা পন্ড, পুকুরে আমি শাপলা তুলতাম। এরকম তুলতাম অতীতের কোনো অভ্যাস বোঝালে তুমি অবশ্যই বুঝে নিবা যে কোনো কাহিনী অভ্যাস তুমি নিজে বোঝা যাবে। আমি রোজ পড়তাম, আমি রোজ খেতাম,
আমি রোজ যাইতাম, এরকম কিছু বললেই সেটা এই যে অতীতে মানে কি, অতীতে অবশ্যই একটা অভ্যাস ছিল কি আমি রোজ শাপলা তুলতে যেতাম, তাহলে এরকম মিনিং বোঝালে কি ইউজ টু বসে। এবার দেখো ওই 1 নম্বর রুলে কিন্তু নিড আর ডিআর ছিল। নিড আর ডিআর নিয়ে অনেক বেশি আলোচনা, ভিডিও অনেক বড় হয়ে আছে, তাই অবশ্যই আমি পরবর্তী পার্ট 2 তে নিড এবং ডিআর এর ব্যবহার নিয়ে আসবো। তবে নিড এবং ডিআর এর কথা মনে রাখবা যে নিডের পরেও ভি1 বসে, ডিআর এর পরেও ভি1 বসে। এই নিড আবার মডেল ভার্বও হয় আবার মূল ভার্বও হয়, ডিআর এর সেম জিনিস, এগুলোর একটু বেশি আলোচনা করা উচিত, তাই এগুলো পরবর্তী পার্টে নিয়ে আসবে। দেখো এবার রুল 2 তে লিখেছি ওড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক। এই দুটা কিন্তু মাঝে মাঝে বানাই, প্রায় প্রতিবারে আসে, হয় ওড ইউ মাইন্ড না হচ্ছে হোয়াটস ইট লাইক। ধরে নাও যে পরীক্ষায় এটা আসবেই। আর এটা বোঝার সবচেয়ে বড় উপায়, এটা সেন্টেন্স বা বাক্য দেখবা শুরুতেই গ্যাপ থাকবে। যদি তোমার শুরুতেই গ্যাপ থাকে এবং তার পর যদি আইএনজি থাকে, দেখো লিখেছি আমি ওড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক, এরপরে ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, তারপর লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। ওড ইউ মাইন্ড হোয়াটস ইট লাইক এখানে বসতে পারবে কি পারবে না এটা আমার ফলো করতে হবে কার উপরে, যে গ্যাপের পরে অবশ্যই ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে, তার একটু পরে একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। দেখো যেমন ড্যাশ ওপেনিং দ্য ডোর, ওপেনিং আইএনজি না, তখন তোমাকে মনে রাখতে হবে যে হোয়াটস ইট লাইক অথবা ওড ইউ মাইন্ড একটা বসালে হবে। এখানে বসিয়েছি কি ওড ইউ মাইন্ড, কেন হোয়াটস ইট লাইক বসালেও হবে। তারপর দেখো ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, সুইমিং আইএনজি অবশ্য, লাস্ট একটা ইন্টারোগেটিভ চিহ্ন, এখানে কি হোয়াটস ইট লাইক অথবা ওড ইউ মাইন্ড বসবে। এবার খেয়াল রাখো তো এগুলোর পরে আইএনজি, আর আগের নিয়মগুলো বলছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখো তো ওই যে ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্ম, প্লাগ প্রেজেন্ট ফর্ম, ওই নিয়মগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর এটা পরে কি হলো ভার্বের সাথে আইএনজি হলো। হ্যাঁ দেখো এবার রুল 3, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম আর ইট ইজ কি হাই টাইম। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম অর্থ হলো এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় কি, তোমাকে ঘুমাতে যাওয়ার, এটাই উপযুক্ত সময় পড়ার, এটাই উপযুক্ত সময় প্র্যাকটিস করার, এটাই উপযুক্ত সময় তোমার বদ অভ্যাসগুলো ত্যাগ করার। কিন্তু ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম তোমরা যদি বলো যে এক জায়গায় বসবে, অবশ্যই ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের অর্থ একই, পরীক্ষায় যে কোনো একটা থাকবে, হয় ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, যে কোনো একটা বসালে অ্যান্সারটা হয়ে যাবে। তবে এর শর্তটা তোমাকে মনে রাখতেই হবে যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে দেখো আমি লিখেছি প্লাস টু প্লাস ভার্ব। এক কথায় গ্যাপের পরে যদি টু প্লাস ভার্ব থাকে, টু প্লাস ভার্ব মানে কি টু ভার্ব, যেমন টু গো, যেমন ইনফিনিটিভ টু গো, টু ডু, টু মিট, টু রিড, এরকম যদি থাকে যে গ্যাপের পরে যদি টু থাকে এবং তারপরে ভার্ব থাকে, সেখানে তোমাকে ধরে নিতে হবে যেখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। এছাড়াও লিখেছি কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন তোমরা যারা পাস্ট ইনডিফিনাইট টেন্স জানো না তাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, টেন্সটা দেখে নিও যে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কেমন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা দেখো আই এট রাইস, এটা কিন্তু অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম। আই ওয়েন্ট দেয়ার, এটাও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, গো দিয়ে নি আমি ওয়েন্ট দিয়েছি। তাহলে কি বললাম যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব বসলে ভাবতে হবে এটা অবশ্যই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বসতে পারে, অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো এখানে আছে ড্যাশ, প্রথমে দেখো ড্যাশ দিয়েছে, আমি গ্যাপ দিয়েছি, গ্যাপের পরে দেখো কি আছে টু হেল্প দা পুয়ার, গরিবকে সাহায্য করতে বা করার, টু আছে পরে হেল্প আছে ভার্বের ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে গ্যাপের পর পরে যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ভাবতে হবে কেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, আমি এখানে ইট ইজ টাইম বসিয়েছি, সমস্যা নাই। তারপর দেখো ইউ হেল্প দা পুয়ার, ইউ হেল্প, হেল্প কি ভার্বের পাস্ট ফর্ম না, অবশ্যই পাস্ট ফর্ম, কারণ হেল্প আছে প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্স বোঝায়, অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স বোঝায়। আর পাস্ট গ্যাপের পরে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত কোনো বাক্য থাকে তাও ভাবতে হবে কি কেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। রুল 4 এ দেখো লিখেছি লেট অ্যালোন, কল্পনাই করা যায় না এরকম অর্থে। আচ্ছা সে নিজের নামই বলতে পারে না, তার পক্ষে সম্ভব কখন রচনা বলা, যে নিজের নামই বলতে পারে না সে কখনো পুরো ডিটেইলস বলতে পারবে না, এরকম দেখো কল্পনাই করা যায় না, এরকম অর্থে কি লেট অ্যালোন বসে। দেখো আমি লিখেছি বর্ষা ক্যান নট ওয়াক, হবে WALK ওয়াক, ক্যান নট ওয়াক এ কিলোমিটার, সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না ড্যাশ 10 কিলোমিটার। আর যে মানুষ 1 কিলোমিটারই হাঁটতে পারবে না তার পক্ষে কখনো সম্ভব না 10 কিলোমিটার হাঁটা। এরকম কল্পনায় করা যায় না, ভাবাই যায় না, এরকম অর্থে বসবে কি লেট অ্যালোন।
রুল 4 আমরা দেখি কি আছে, হোয়াটস, দেখো হোয়াটস ডট ডট দিয়ে লাইক, হোয়াটস ডট ডট লাইক, অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এরকম যদি কোনো ফ্রেজ থাকে তাহলে অ্যান্সার করতে তোমার সহজ হবে। এটার অর্থ না জানলে হবে, না জানলে হবে। তারপর তোমাদের শেখার জন্য বলি, তো মনে রাখবা যখন দেখবে একটা বাক্যের মধ্যে দুই জায়গায় গ্যাপ আছে, অবশ্যই বোঝা যাচ্ছে কোনটা বসবে, কারণ এরকম নিয়ম একটাই থাকবে। দুই জায়গায় গ্যাপ থাকলে এটা সবচেয়ে সহজ বলা যাবে। দুই জায়গায় গ্যাপ থাকলে তোমার মিনিং পারা লাগবে না, কিচ্ছু পারা লাগবে না। দুই জায়গায় গ্যাপ থাকলে কি বসাবা, হয় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, মানে কি প্রথম গ্যাপে বসবে হোয়াট ডাজ আর পরেরটা লুক লাইক, অথবা হোয়াটস অথবা পরেরটা কি লাইক। পরীক্ষায় দেওয়াই থাকবে, তো মুখস্থ করার দরকার নাই। দেখো এদের অর্থ এরকম হয় আচরণ বা মনের অবস্থা বা কাল্পনিক বোঝাতে বোঝায়। দেখো এখানে লিখেছে আমি, হোয়াট ডাজ এ টাইগার লুক লাইক, একটা বাঘ দেখতে কেমন, একটা বাঘ দেখতে কেমন, মনের এরকম কল্পনা বা মনের অবস্থা বোঝাতে কি বসে, হোয়াটস ডট লাইক অথবা হোয়াটস ডাজ ডট ডট লুক লাইক। দুইটা গ্যাপ থাকলে এগুলা বসবে। এদের অর্থ এরকমই বোঝায় যে বাঘটা দেখতে কেমন হতে পারে, এরকম মনের ভিতরে সংশয় বা প্রশ্ন জাগতে পারে। এবার দেখো লিখেছি ভয়, মতামত বা পরিণাম। ভয়, মতামত, একটা বিষয় তুমি কাজ করতে চাচ্ছ, কারণ মতামত চাচ্ছ, এরকম বোঝাতে হোয়াট ইফ বসবে। তাহলে ভয় বোঝাতে, মতামত বোঝাতে বা পরিণাম বোঝাতে কি বসে, হোয়াট ইফ। আবারও বলি, ভয়, মতামত বা পরিণাম বোঝাতে হোয়াট ইফ বসে। দেখো ড্যাশ ইট ডিস্টার্বস অন দা ওয়ে, বসে পথের মধ্যে কি কোনো ডিস্টার্ব আছে, কোনো সমস্যা আছে, এরকম ভয় প্রকাশ করছে, এরকম ভয় প্রকাশ করতে হলে কি বসবে, হোয়াট বসবে। আরো চিহ্ন একটা উপায় আছে, লাস্টে কি ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। এবার দেখো আই ওয়াজ সাপোজ টু গো বাই দা বাস, আমাকে বাসে করে যাওয়ার কথা বলা হয়েছিল যে বাসটা গতকাল দ্যাট হ্যাড মেড অ্যান অ্যাক্সিডেন্ট করেছে। দেখো বলছে যে আমাকে একটা বাসে যাওয়ার কথা ছিল, সেই বাসটা গতকাল কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই বাসে থাকলে আমার কি না হতো, এরকম পরিণাম না, হয় মারা যেতাম, নয় হাত পা ভেঙে যেত, এরকম পরিণাম বোঝাতে কি হবে, হোয়াট ইফ। এই গ্যাপটাও কি বসবে বলো, হোয়াট ইফ বসবে। আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মটা দেখো লিখেছি ওয়াজ বর্ন আর বি বর্ন, এটা বোঝানোর কিছু নাই। তারপর দেখো যখন একটা গ্যাপের পরে স্থানের নাম থাকবে, স্থান তোমরা অবশ্যই বোঝো, ঢাকা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা হতে পারে, সমস্যা নাই। তারপর দেখো বলতে পারে অথবা গ্যাপের পরে যদি মনে রাখবা, দেখো আমি লিখেছি স্থান, সময় ও সাল থাকতে পারে। যখন দেখো একটা গ্যাপের পরে স্থান আছে, অথবা সময় আছে, অথবা সাল আছে, তখন অবশ্যই ভাববা যে এখানে ওয়াজ বর্ন। আর সাবজেক্টটা অবশ্যই মানুষ সম্পর্কে বলবে, কারণ জন্মগ্রহণ করা বলছে। দেখো হি ড্যাশ ইন 1994, 1994 সালে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। এখানে ওয়াজ বর্ন, তাহলে এটা অবশ্যই সাল। আমি বলছিলাম গ্যাপের পরে স্থান বা সাল থাকলে ওয়াজ বর্ন বসে। শি ড্যাশ ইন চুয়াডাঙ্গা, সে চুয়াডাঙ্গায় কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। চুয়াডাঙ্গাটা স্থানের নাম, তাহলে গ্যাপের পরে যদি স্থান বা সাল বা সময় থাকে তাহলে ওয়াজ বর্ন বসবে। এবার দেখো রুল 7, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট, এটা থাকে, অনেকে ভয় পায় যে ইন্ট্রোডাক্টরি সে আবার কি জিনিস। এটা হলে কিছুই না, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট বলতে বোঝায় সূচনামূলক। আর সূচনা মানে কি, শুরুতে বসবে। তাহলে শুরুতে যখন দেয়ার অথবা ইট বসে তাকে বলা হবে কি, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট। তাহলে ইন্ট্রোডাক্টরি অর্থ কি, সূচনামূলক। যখন বাক্যের শুরুতেই দেয়ার আর ইট বসে তাকে বলা হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট। দেখো দেয়ার ড্যাশ লিভস অথবা লিভড এ রিচ ম্যান, সেখানে একটা ধনী মানুষ বাস করতো অথবা বাস করে। এক কথা মনে রাখবা, দেয়ার বসবে না, ইট বসবে, একটু বুঝতে হবে। গ্যাপের পরপরই যদি ভার্ব থাকে, গ্যাপের পরপরই ভার্ব থাকবে, তাহলে ভাবতে হবে সেখানে দেয়ার অথবা ইট বসতে পারে। বা দেখো এটা দেয়ার বসবে না ইট বসবে। দেয়ার লিভস অথবা লিভড এ রিচ ম্যান, এখানে যদি আমি ইট দিতাম অর্থ হলো যে ইট লিভস, আচ্ছা এটা কখনো বাস করে, কখনো বাস করে না, ওই জন্য দেয়া দিতে হবে, সেখানে বাস করে একটা রিচ মানুষ। তারপর দেখো ইট ড্যাশ ইট ওয়াজ কস্টলি, এখানে কেন ইট হলো, আচ্ছা দেয়ার ওয়াজ কস্টলি, সেখানে ব্যয়, এটা বলা যায়, কিন্তু ইট ওয়াজ কস্টলি এটা হলো ব্যয়বহুল, এটা বলা যাবে। শুরুতেই বসবে, শুরুতে দেয়ার অথবা ইট বসবে, গ্যাপের পরে দিতে হবে ভার্ব আছে কিনা। এই উদাহরণটা একটু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু দেয়ার আর ইট দুটো কখনো যাবে না। দেখো দেখা যাচ্ছে ড্যাশ আর ম্যানি বুকস, মনে রাখবা ইট এর পরে সব সময়ের জন্য সিঙ্গুলার ভার্ব বসে। ইট ওয়াজ হবে, ইট ইজ হবে, ইট আর কিন্তু হবে না। তার মানে এটা এখানে কিন্তু অবশ্যই ইট বসতে পারবে না। তাহলে দেয়ার আর ম্যানি বয়েজ। এবার লাস্টে কি ইট অথবা দেয়ার দুটাই বসবে। যদি বলা হয় ইট ইজ এ কাউবয়,
এর একটা রাখাল বলা যাবে, অথবা দেয়ার ইজ এ কাউবয়, সেখানটা রাখাল আছে, এরকম বলা যাবে। পরবর্তী নিয়মে দেখো কি আছে, as soon as no sooner had ডট ডট দেন, তারপর আছে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর বসে, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন বসে। এগুলোর মিনিং একটু তোমাকে বুঝতে হবে। এগুলো অর্থ কি জানো? হতে না হতেই, খেতে না খেতে, যাইতে না যাইতে, আসতে না আসতে, এরকম অর্থ বসায়, মানে এক কথায় কাছাকাছি বোঝায়। আর এগুলো সাধারণত দুইটা টেন্সই কিন্তু পাস্টে থাকতে হবে। কি থাকতে হবে? পাস্ট। এটা মনে রাখবা। এগুলো সাধারণত প্রথমটা পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনাইট হয়। এত কিছু মনে রাখার দরকার নাই। যখন দেখবা দুইটা গ্যাপ আছে, একটা বাক্য পাস্ট আর একটা বাক্য পাস্ট ইনডিফিনাইট, একটা পাস্ট পারফেক্ট আর একটা কি পাস্ট ইনডিফিনাইট, তো মনে রাখবা যে নো সুনার বসলে সেখানে পরে দ্যান থাকতে হবে। কি থাকতে হবে? আর হোয়েন বা বিফোর থাকলে কি হার্ডলি, আবার হোয়েন থাকলে কি স্কার্সলি। হোয়েন থাকলে কি স্কার্সলি হ্যাডও বসতে পারবে, অথবা হার্ডলি হ্যাডও বসতে পারবে। দেখো কি লিখেছি আমি, হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। একটু পরে দেখো দেন আছে, আমি বলছিলাম যে নো সুনার ডট ডট দেন বসে, ওই জন্য প্রথমে কি বসবে? নো সুনার হ্যাড। এর অর্থ হলো কি, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। এবার দেখো হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ, পরে দেখো হোয়েন আছে। কি আছে? হোয়েন। আমি বলছিলাম হোয়েন, হোয়েন বসলে এখানে হার্ডলি হ্যাডও বসানো যাবে, স্কার্সলি হ্যাডও বসানো যাবে। ড্যাশ হি রিচড দ্য কলেজ, সে কলেজে যেতে না যেতেই when the examination began, এক্সাম শুরু হলো। তাহলে গ্যাপের শুরুতে কি বসেছে? হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এগুলা একটু যদি উদাহরণ আকারে মনে রাখো যে হতে না হতেই, যাইতে না যাইতেই অর্থে বসে। আর একটা কথা মনে রাখবা যে এগুলো অবশ্যই পরে এই দেন অথবা হোয়েন এগুলো থাকলে আগে এগুলো বসতে পারে। আর তাছাড়া বড় কথা, দুইটা সেন্টেন্সই পাস্টে থাকবে, বর্তমানও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।